সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 2020-এর আজকের চূড়ান্ত পর্যায়ের এই পর্বে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং যারা ইতিমধ্যে আমাদের এই বিগত দুটি বিতর্ক প্রতিযোগিতা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বিগত প্রথম পর্বে দুটি বিতর্ক আমরা ইতিমধ্যে করেছি। সেই দুটি বিতর্কের যে বিজয়ী যে দুটি দল, সেই দুটি দলের মধ্যে আজকে আমাদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই পর্বের মধ্য দিয়ে আমাদের অনলাইন স্কুল বিতর্ক প্রতিযোগিতাটির সমাপ্তি ঘটবে। তো আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, পূর্বদলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর বিতার্কিক দলের মধ্যে সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল, এই দুটি দলের মধ্যে আজকের আসলে চূড়ান্ত পর্যায়টি বিতর্কটি অনুষ্ঠিত হবে। তো আমরা সবাই জানি যে আমরা এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী একটি মহা দুর্যোগের মধ্যে পার করছি। তারই মধ্যে কিন্তু আসলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান 6 মাসের মতো সময় ধরে বন্ধ। তো স্কুলে আসলে তাদের নিয়মিত যে পাঠদান, সেই নিয়মিত পাঠদানের বাইরে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু স্কুলগুলোতে হয়ে থাকে। কিন্তু এই বন্ধের কারণে কিন্তু আসলে ওই সবগুলোই কিন্তু এখন হচ্ছে না। বিতর্ক, গান, নৃত্য, তারপরে আবৃত্তি সহ বিভিন্ন ধরনের খেলাধুলা, এগুলো কিন্তু বাচ্চারা তাদের শারীরিক, মানসিক এবং যে মেধার যে বিকাশের জন্য এগুলো কিন্তু হয়ে থাকে। তো এই বন্ধকালীন সময়ে সেটি থেকে বাচ্চারা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং সেই চিন্তা থেকে কিন্তু আমরা স্বল্প পরিসরে আমাদের আয়োজন, যাতে করে যে অংশগ্রহণকারী যে স্কুলগুলোর শিক্ষার্থীরা যারা এই বিতর্কে অংশগ্রহণ করছে তারা যেন একটু ঘরে বসে একটু চর্চার একটু সুযোগ পায় এবং এই বিতর্কের মধ্য দিয়ে তারা একটি নতুন প্রযুক্তি, নতুন একটা পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে যেন তারা আসতে পারে। আসলে এই করোনা কিন্তু আমাদের অনেক কিছু নতুন করে শিখিয়েছে এবং নতুন কিছু ধারণা, নতুন কিছু পদ্ধতির সাথে কিন্তু আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। তো সেটিও কিন্তু আমাদের একটি প্রাপ্তি আমাদের বলা যায়। তো সেই উদ্যোগটি আমাদের ছিল এবং এই উদ্যোগে আমাদের পূর্বদলা শিক্ষক সমিতি আমাদেরকে সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং মানে এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছে পূর্বদলা শিক্ষক সমিতি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানটি বরাবরই আয়োজন করে থাকে পূর্বদলার সবচেয়ে জনপ্রিয় যে ফেসবুক পেজ পূর্বদলা হেল্পলাইন। তো আমি আজকে এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে দর্শক শ্রোতা, তাদেরকে আমি স্বাগত জানাই। পাশাপাশি স্বাগত জানাই আমাদের যে দুটি দলের বিতার্কিক, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই দুটি দলের বিতার্কিক দলের যে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ তাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগটি করে দিয়েছেন, সেই শ্রদ্ধেয় স্যারদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এখানে আমাদের আজকের বিতর্কে যারা বিচারক হিসেবে যুক্ত হয়েছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই, আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ওই পূর্বদলা হেল্পলাইন গ্রুপের যিনি ক্রিয়েটর অ্যাডমিন নোমান শাহরিয়ার, যিনি আসলে অনেক কৃতিত্বের দাবিদার আমাদের এই আয়োজনটির জন্য, তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। তো আজকে আমাদের এই চূড়ান্ত পর্বের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। আসলে একটি সমসাময়িক একটি বিষয়, সমসাময়িক বলতে এটি আসলে অনেক আলোচিত, বিভিন্ন সময় একেবারে খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ইস্যুটি নিয়ে কিন্তু আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। তো আমরা যে পক্ষ দল এবং বিপক্ষ দলের যারা তার্কিক আছে, আমি প্রথমেই এই দুই দলের তার্কিকদের নাম ঘোষণা করছি। আমাদের আজকের বিষয়টির পক্ষে বলবে পূর্বদলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। এই দলের প্রথম বক্তা শিলামণি, সে 10ম শ্রেণীতে পড়ে। দ্বিতীয় বক্তা নুসরাত জাহান কণা, 10ম শ্রেণী, এবং এই দলটির দলনেতা নুরতাজ জাহান নুহা, সে 9ম শ্রেণীতে পড়ে। পাশাপাশি আজকের এই বিতর্কের বিপক্ষ দলের বিতার্কিক সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক, তাদের প্রথম বক্তা মহুয়া জাহান কান মৌ, 6ষ্ঠ শ্রেণী। দ্বিতীয় বক্তা নীলিমা হক চারু, দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়াম। তো আমাদের আজকে যারা বিচারক প্যানেলে যারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে বিচারক হিসেবে আছেন জনাব মাহদি হাসান খান, বিসিএস পরিবার পরিকল্পনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভালুকা, ময়মনসিংহ, এবং তিনি প্রাক্তন বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে তিনি আমাদের পূর্বদলা উপজেলায়ও উনি কর্মরত ছিলেন।
আমাদের মাঝে আরেকজন বিচারক আছেন, রোশনি ফাতেমা মুক্তি। উনি সিনিয়র প্রভাষক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও মডারেটর, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, এবং তিনি কো চেয়ারম্যান, জাতীয় ডিবেটিং ফেডারেশন। আরেকজন হচ্ছেন মোহাম্মদ আরিফ খান, প্রভাষক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ইউডা, ঢাকা। তো আমরা আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যুক্ত হবেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে কুলসুম স্যার এবং পূর্বদলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুধাংশু শেখর তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদরুজ্জামান খান, তারাও শেষে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হবেন। তো আমরা এই পর্যায়ে বিতর্কে যাওয়ার আগে এই পর্যায়ে আমরা একজন বিচারকের আমরা একটু কথা শুনব। কে বলবেন? মাহদি হাসান খান স্যার বলেন, আপনি বলেন প্লিজ। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা আপনাকে। পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এবং পূর্বধলা হেল্পলাইনের সহযোগিতায় যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, এটির আজকে সমাপনী অর্থাৎ আজকে ফাইনাল বিতর্ক আমরা উপভোগ করব। এই বিতর্কে যে দুটি দল আজকে ফাইনালে উঠে এসেছে তাদের জানাচ্ছি অগ্রিম। এরাই কেউ চ্যাম্পিয়ন কেউ রানার আপ হচ্ছে। এটি আমাদের বিতর্কের সেশন থেকে উঠে আসা দলগুলোকে আমরা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি এবং আজকে যারা সম্মানিত বিচারক রয়েছেন, একজনকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ববর্তী যে সেশন সেখানে আমাদের সাথে বিচার কাজ করেছিলেন জনাব আরিফ, এবং রোশনি রয়েছেন আজকে দেখতে পাচ্ছি, উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিতর্কের সংগঠনের সাথে রয়েছেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যে দুটি দল অর্থাৎ জগৎমণি এবং সাধুপাড়া হাই স্কুল, যে বিষয়টির উপর আজকের বিতর্ক, এটি আমার মনে হয় যে বিগত যে দুটি বিতর্ক হয়েছে বা এই টুর্নামেন্টে আগের বিতর্কগুলোর তুলনায় যেহেতু আজকে ফাইনালিস্টদের বিতর্ক, আমরা সবাই সেটি উপভোগ করব। আমি দর্শকদের সবাইকে বিতর্কের সাথে থাকবার জন্য আহ্বান জানিয়ে এবং বিতর্কটি উপভোগ করবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি এবং আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ স্যার। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যে সম্মানিত বিচারক বৃন্দ যে বিষয়ের উপর নম্বর প্রদান করবেন আমি সেটি একটু জানাতে চাই। নাম্বার সর্বমোট 25, উপস্থাপনায় থাকবে 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ থাকবে 5, তথ্য ও তত্ত্বের পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন সেখানে থাকবে 5। এই সর্বমোট 25 নাম্বার। এবার জানিয়ে দিচ্ছি বিতর্কের যে নিয়ম, প্রত্যেক বক্তারই 5 মিনিট করে বক্তব্য উপস্থাপনের জন্য সময় থাকবে। সেক্ষেত্রে 4 মিনিটের মাথায় সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রত্যেকেরই বক্তব্য শেষে আবার দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য তাকে 2 মিনিট সময় দেওয়া হবে। তিনি 1.5 মিনিট সময় পাবেন প্রথম, তারপরে 1.5 মিনিট পরে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা মনে হয় আমরা আমাদের বিতর্ক শুরু করতে পারি। তো প্রথমে আমি পক্ষ দলের প্রথম বক্তা শিলামণিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। শিলামণি। হেল্পলাইন কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বতলা শাখার সহযোগিতায় মাননীয় সভাপতি, বিচারক মন্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, উপস্থিত সুধী সবাইকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। অত্যন্ত সঙ্গত কারণে বিষয়টি পক্ষে আমার এবং আমার দলের দৃঢ় অবস্থান। দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি খণ্ডায়িত করে আমি 3টি অংশ পাই। 1, চালক অর্থাৎ যিনি গাড়ি চালান। 2, অদক্ষতা অর্থাৎ কোনো কাজে দক্ষতা বা পটুতার অভাব আছে এমন। 3, দুর্ঘটনা অর্থাৎ অদৃষ্টপূর্ব অপরিকল্পনা ঘটনা বা বিষয় যা প্রায়ই মনোযোগ অমনোযোগ এবং প্রয়োজন অপ্রয়োজনীয় সৃষ্টি হয়। সচরাচর এক্ষেত্রে প্রায়ই ব্যক্তিকেন্দ্রিক মানসিক কিংবা সামাজিক। কিন্তু আকস্মিক ঘটনা ঘটার পূর্বে যদি দুর্ঘটনা চিহ্নিত করা যায় তাহলে এই সমস্যা অনেকটাই দূর করা সম্ভব।
লক্ষ্য করুন প্রতিপক্ষ বন্ধুরা, যখন কোনো অদক্ষ চালক গাড়ি চালাবে তখন যে কোনো দলের দুর্ঘটনায় ঘটতে পারে। অতীতে এবং অসংখ্য দুর্ঘটনার উদাহরণ আমি আপনাদের দিতে পারি। 2014 সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইলে একটি ট্রাকের সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 10 জন নিহত। ঠিক এই দুর্ঘটনা ঘটে শুধুমাত্র একজন অদক্ষ চালকের অভাবে। মাননীয় সভাপতি, সড়ক দুর্ঘটনায় গাড়ির মুখোমুখি সংঘর্ষ, অগ্নিকাণ্ড ইত্যাদি সাধারণ দুর্ঘটনাকে চিহ্নিত করা হয়। এই সকল দুর্ঘটনাগুলো সরেজমিন তদন্ত কিংবা চিহ্নিতকরণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে উন্নতি আনতে যা তৃণমূল পর্যায়ে কারণ হিসেবে চিহ্নিত। এর ফলে ভবিষ্যতে ঠিক একই ধরনের প্রতিপক্ষ বন্ধুরা আমার মনে পড়ে গেল ছোটবেলা পড়া নন্দলালের কবিতা, যেখানে তার কবিতার লাইনের অর্থই ছিল তিনি রাস্তায় বের হতেন না, গাড়ি ঘোড়ায় চড়তেন না, কারণ দুর্ঘটনায় যদি তার মৃত্যু হয়। আমার মনে হচ্ছে আর সেই কথাটা কিছুটা হলে বাস্তব রূপ নিয়েছে। বিশেষ করে রাজধানী রাস্তায় বের হওয়ার পর আসলে মনে পড়ে যায় সড়ক দুর্ঘটনার কথা। সড়কে বের হলে মনে হয় আর বাসায় ফিরতে পারবো কিনা সন্দেহ আছে। সড়ক যেন এক মৃত্যুর ফাঁদ। তাই তো বলি, পথযাত্রী, স্কুল ছাত্রছাত্রী মরছে খেয়ে চাপা, ঘাতক দেবের পাচ্ছে না পার, আইন যে তাদের মা। অন্যদিকে পরিসংখ্যানে জানা যায় 2019 সালে মোট 4702টি সড়ক দুর্ঘটনায় 5227 জন নিহত হয়। তথ্য দিয়েছে সংস্থা। ঠিক একই পরিসংখ্যায় 2018 সালে যানবাহনে মোট 103টি দুর্ঘটনার জন্য দায়ী ছিল, যার জন্য মোট নিহত সংখ্যা দাঁড়ায় 119 বার। কিন্তু 2019 সালে ঠিক একই পরিসংখ্যায় 2021 বার সংস্থাটি পরিসংখ্যানে দেয় 21 বার। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনে ব্যাগ অকুচ হয়ে যাওয়া, অর্থাৎ কোনো গাড়ি কর্তৃক অন্য গাড়ি ওভারটেক করা, ত্রুটিপূর্ণ যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করা ইত্যাদি দুর্ঘটনার একটি কারণ মাত্র। প্রতিপক্ষ বন্ধুরা আমি আবার স্মরণ করে দিচ্ছি, সড়ক দুর্ঘটনার প্রধান অথবা মুখ্য কারণ হলো একজন অদক্ষ চালক। অন্যদিকে যেসব চালক 24 ঘন্টায় গাড়ি চালায়, যা তাদের জন্য অমানবিক, যার জন্য তাদের এই অদক্ষতার কারণে দুর্ঘটনা বেড়েই চলছে। জিটিভি কর্মরত রূপসজ্জা কর্মী জাহান হোসেন তার ফেসবুকে লিখেছেন, গাড়ির ফিটনেস নেই, ড্রাইভার লাইসেন্স নেই, রাস্তা থেকে বের হতে পারে না। আমার মনে হচ্ছে আসলেই তো ঠিক বলেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে, কোনোভাবেই কমছে না সড়ক দুর্ঘটনার মৃত্যু। প্রতিপক্ষ বন্ধুরা প্রায় প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ, আর আপনার অকাল মৃত্যুর প্রধান কারণটা অস্বীকার করছেন। মাননীয় সভাপতি, আমি এই পরিস্থিতি দাঁড়িয়ে প্রতিপক্ষ বন্ধুদের সাথে কখনো একমত হতে পারছি না, কারণ এর প্রধান কারণ হলো একজন অদক্ষ চালক। বেপরোয়া গতিতে সড়ক দুর্ঘটনার বড় কারণ হিসেবে মেনে নিয়েছেন 2015 সালে অক্টোবরে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে এক বৈঠকে তিনি গতির সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই কাউন্সিলে সড়ক নিরাপত্তা সর্বোচ্চ কাউন্সিলে বলা হয়। পুলিশের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এআরআই বলেছেন যে সব মহানগরে যত পথচারী সড়ক দুর্ঘটনায় মারা যান তার দ্বিগুণ বেশি মারা যান ঠিক ঢাকা মহানগরে। এআরআই তথ্য মতে পথচারীদের জন্য রাজধানীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান 64টি দেশতম। অদক্ষ চালকের বেপরোয়া মনোভাব ও সড়কের একটি ত্রুটির কারণ মূল দুর্ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন। 1998 সাল থেকে 2015 সাল পর্যন্ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার বিশ্লেষণ রয়েছে এআরআই এর মধ্যে। এদের গবেষণা বলেছে সড়ক দুর্ঘটনার 43% লোক জাতীয় সড়কে। এআরআই গবেষণায় বুয়েট সহকারী অধ্যাপক কাজী সাইফুল নায়াজ প্রথম আলোকে বলে, প্রকৌশলী ত্রুটি এবং সচেতনতার অভাবে পথচারী মারা যাচ্ছে। সর্বশেষে আমি এটাই বলতে চাই, দেশের বর্তমান দুর্ঘটনা উপেক্ষা করে সাধারণ মানুষের অকাল মৃত্যুর প্রদান করার একজন অদক্ষ চালক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ শিলামণিকে, তার নির্ধারিত সময়ের আগেই সে তার বক্তব্য শেষ করে ফেলেছে। তো এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা মহুয়া জাহান খান মৌ। এ পর্যায়ে বক্তব্য রাখবে মহুয়া জাহান খান মৌ। মাইকটা আনমিউট করতে হবে। হ্যাঁ এইবার বলো, এবার শোনা যাচ্ছে। আগে চেক করে তারপরে শুরু করবা সবাই। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহযোগিতায় এবং পূর্বধলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ ও বিপক্ষ দলের তার্কিকগণ এবং দেশ ও দেশের বাইরে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজ যখন দেশের প্রতিটি কোনায় কোনায় সড়ক দুর্ঘটনার আহাজারিতে আমরা স্তব্ধ, তখনই একটি প্রস্তাবনা আমাদের সামনে এসেছে। সেটি হলো চালকের অদক্ষতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
কারণ। সঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে আমরা 3টি বিষয় পাই: 1 চালক, 2 অদক্ষতা এবং 3 সড়ক দুর্ঘটনা। বাংলা অভিধানে চালক শব্দটির অর্থ হচ্ছে পরিচালক, নেতা, সারথি, চালনাকারী। এখানে চালক বলতে যিনি গাড়ি চালান তাকে বোঝানো হয়েছে। আজকের এই বিতর্কের প্রেক্ষাপটে আমরা 2 ধরনের চালক দেখতে পাই: দক্ষ চালক ও অদক্ষ চালক। যে চালক নিজের গাড়ি সম্পর্কে সকল জ্ঞান রাখে এবং রাস্তার সকল নির্দেশিকা যেমন জেব্রা ক্রসিং, ট্রাফিক লাইট, আঁকাবাঁকা রাস্তার নির্দেশনা ইত্যাদি সম্পর্কে অবগত বা সচেতন, সেই চালককে দক্ষ চালক বলা হবে। আর যে চালকের এসব বিষয়ে জ্ঞান নেই তাকে অদক্ষ চালক বলা হয়। ইংরেজি অ্যাক্সিডেন্ট এর বাংলা প্রতিশব্দ দুর্ঘটনা, একটি অদৃষ্টপূর্ব, অকল্পনীয় এবং আকস্মিক ঘটনা যা প্রায়শই অমনোযোগিতা কিংবা প্রয়োজন অপ্রয়োজনের ফলে সৃষ্টি হতে পারে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। সড়কে যানবাহন বেড়েছে 10 লক্ষেরও বেশি, কিন্তু সেই অনুপাতে কর্তৃপক্ষের নজরদারি না বাড়ার কারণে দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে। অথচ প্রতিটি জেলার লাইসেন্স প্রদানকারী মোটর ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ড অন্যান্যদের মধ্যে বিআরটিএ এর একজনের প্রতিনিধিত্ব থাকায় লাইসেন্সপ্রাপ্ত চালকদের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকে। এসব দুর্নীতি নিয়ে সব দায় একাই নিতে নারাজ বিআরটিএ। এছাড়াও পথচারীরা জেব্রা ক্রসিং মানে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, রাস্তার মাঝে দাঁড়িয়ে বাসে ওঠার জন্য হ্যান্ড সিগন্যাল দেয়, অপরিকল্পিত সড়ক, মহাসড়কের উপর হাত বাজার, চাঁদা তোলার নামে গাড়ি থামানো, রিক্সা, অটোরিক্সা অবাধে চলাতে ম্যানুয়াল ট্রাফিক সিস্টেম, আইন প্রয়োগকারী কিছু ব্যক্তির অনৈতিকতা, চালকের ইচ্ছা করে বেপরোয়া গাড়ি চালানো, গাড়ি ওভারটেক ইত্যাদি সড়ক দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে। এই জন্য সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। মাননীয় মডারেটর, প্রতি বছর ঢাকায় 9 লক্ষ লোকজন চলে আসে। 88% যানবাহন সেখানে নিয়ন্ত্রণহীন এবং ফিটনেসবিহীন, এবং সেখানে বিআরটিসি 100 থেকে 1000 টাকার বিনিময়ে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। একটি ফিটনেসবিহীন গাড়ি যখন বাজেয়াপ্ত করার প্রয়োজন পড়ে তখনই দেখা যায় রাস্তায় ওই গাড়ি চালকের কাছ থেকে ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় মডারেটর, 2008 সালে মিটিং ইন ট্রাফিক কনজাংশনের তথ্য অনুসারে 78% দুর্ঘটনা ঘটে থাকে পথচারী পারাপারের সময়। অনিয়মের রাজনীতি আজকে উঁচু থেকে নিচু সব জায়গাতেই রয়েছে। মাননীয় মডারেটর, দৈনিক আজাদী পত্রিকায় 2020 সালের 26 এপ্রিল সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন বের করা হয়। এখানে সড়ক দুর্ঘটনার জন্য যে 8টি বিষয় দেখতে পাই সেগুলো হলো: 1 সরকারি প্রতিষ্ঠান তথা বিআরটিসি, বিআরটিএ, ডিএমপি, সিটি কর্পোরেশনের দায়িত্ব সম্পর্কে অসচেতনতা বা তাদের দায়িত্ব পালনে ব্যর্থতা, পরিবহন পরিষদের গাফিলতি, আইনের যথাযথ প্রয়োগের অভাব, উপ উন্নয়ন অবকাঠামোর অব্যবস্থাপনা, প্রকৌশলগত উন্নত রাস্তার অভাব এবং জেব্রা ক্রসিং এর অভাব, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, গাড়ির মালিকদের অসচেতনতা। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যাত্রী, পথচারী এবং আপনার আমার সকলের অসতর্কতা। এখানে যে প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতার কথাই বলা হয়নি, সেখানে আপনারা কোন ভিত্তিতে সড়ক দুর্ঘটনার জন্য অদক্ষ চালককে প্রধান কারণ বলছেন? মাননীয় মডারেটর, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। শুধুমাত্র চালকের অদক্ষতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ নয়। আমরা কিভাবে আমাদের অবকাঠামোগুলো উন্নতি করতে পারি? আমাদের ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা তার রাস্তা পারাপারে ব্যবহার করি না। আমাদের এই অসতর্কতা কারা নিয়ন্ত্রণ করবে? ট্রাফিক আইন বারবার বলেছে আপনারা সতর্ক হয়ে রাস্তা ব্যবহার করুন। আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার বড় কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার ডিএমপি আসাদুজ্জামান মিয়া। তাই প্রথমে আমাদের নিজেদের সচেতন হতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র চালকের অদক্ষতাকে পুঁজি করে সড়ক দুর্ঘটনাকে হ্রাস করতে চায়, তাহলে কিভাবে চালকের দক্ষতা দিয়ে ফিটনেসবিহীন গাড়িকে তারা ঠিক করতে পারবেন? প্রশ্ন হলো বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। চালকদের মধ্যে সতর্কতা ও পেশাদারিত্বের অভাব রয়েছে ঠিকই, তবে দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতাকে শুধুমাত্র প্রধান কারণ বলা যাবে না। পথচারী থেকে শুরু করে সবাইকে সচেতন হতে হবে এবং প্রশাসনের কঠোরতা বৃদ্ধি করতে হবে। তাই আমরা বলতে পারি শুধুমাত্র চালকের অদক্ষতাই নয়, বরং প্রশাসনের দায়িত্ব পালনের অভাব এবং নাগরিকের সচেতনতার অভাব সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। পরিশেষে এই কথাই বলতে চাই, প্রশাসনের নজরদারি বৃদ্ধি করে ট্রাফিক আইন নিজে মানি, অন্যকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করি, সড়ক দুর্ঘটনা বন্ধ করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে। তো এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহান কণাকে। কণা। মাননীয় মডারেটর,
আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা চালকের অদক্ষতাকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে অস্বীকার করে গেছেন, অথচ কোনো প্রধান কারণ কিন্তু তিনি দেখাতে পারেননি বা বলতে পারেননি চালকের অদক্ষতা ছাড়া। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে আমিও আমার দলের দৃঢ় অবস্থান। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকের বিতর্কের মঞ্চে সড়ক দুর্ঘটনার কয়েকটি কারণের কথা বলে গেছেন, কিন্তু প্রতিপক্ষ আজকের বিতর্কের বিষয়টির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে বলা হয়েছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণের কথা। এটা কিন্তু বলা হয়নি যে কি কি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ সেই প্রধান কারণটি থেকে বিচ্যুত হয়ে পড়ছেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একটি প্রবাদ বাক্য আছে যে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। ঠিক তেমনি গাড়ি থাকলেই চালক হওয়া যায়, কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া দক্ষ চালক হওয়া যায় না। বর্তমানে সেই দক্ষ চালকেরই অভাব দেখা দিয়েছে। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। গাড়ি চালানোর জন্য যে আইন কানুন ও নিয়ম নীতি জানা দরকার তা 100% চালকের মধ্যে 71.2% চালকরাই জানেন না, যার কারণে তারা মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকেন। অধিকাংশ মালিকরা এখন কম বেতনে সনদবিহীন তরুণ চালক নিয়োগ দিয়েছেন। তারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আগে যাওয়ার প্রবণতায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়াভাবে গাড়ি চালায়। এইসব অদক্ষ চালকই বর্তমানে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র www.boishakitv.com। মাননীয় সভাপতি, বাংলাদেশ হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য থেকে বুয়েটের ARI 1998 থেকে 2015 সাল পর্যন্ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বিশ্লেষণ করে বলেছেন 50% সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে, আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটে 37%। অর্থাৎ চালকের বেপরোয়া মনোভাব ও গতির কারণে 90% দুর্ঘটনা ঘটছে এবং পরিস্থিতি সহ অন্যান্য কারণে 10% দুর্ঘটনা ঘটে। তথ্যসূত্র 2019 প্রথম আলো। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনার নিচের দিকে আপনি রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন চালক নিয়ন্ত্রণ হারিয়ে আপনার পায়ের উপর দিয়ে গাড়িটা নিয়ে গেল। এখানে কি আপনি আইনের প্রয়োগের কথা বলবেন বা নিজের অসচেতনতার কথা বলবেন, নাকি চালকের অদক্ষতা কথাটি স্বীকার করবেন? এমন হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত দুর্ঘটনায় শিকার হচ্ছে প্রথমত চালকের অদক্ষতার কারণে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একটি গাছের শাখা প্রশাখা যতই ভালো হোক না কেন, গাছের মূল যদি পচা থাকে তাহলে গাছটি অবশ্যই ভেঙে পড়বে। ঠিক তেমন রাস্তাঘাট, ট্রাফিক পুলিশ আইনের কঠোর প্রয়োগ যতই ভালো থাকুক, চালক যদি অদক্ষ হয় তাহলে দুর্ঘটনা ঘটার নিশ্চিত সম্ভাবনা থাকে। এমনই হয়েছে কিছুদিন আগে কক্সবাজারে পর্যটকরা ঘুরতে গিয়েছিল। লকডাউনের কারণে রাস্তা ফাঁকা থাকায় চালক বেপরোয়া ভাবে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি ছাড়াই অটোটি রাস্তাচ্যুত হয়ে সমুদ্রে পড়ে যায় এবং চালক সহ 3 জন নিহত হয় ও একজন নিরুদ্দেশ হয়ে যায়। তথ্যসূত্র www.news24.com। প্রতিপক্ষ বন্ধুগণ, এখানে কিন্তু কোনো রাস্তার ত্রুটি ছিল না, ট্রাফিক পুলিশও ছিল, অথচ চালকের অদক্ষতার কারণে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। এমন হাজারো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে যার প্রধান কারণ চালকের অদক্ষতা। অতীতে বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় 2001 সালে সড়ক দুর্ঘটনা ঘটে 4091টি। অদক্ষ, অশিক্ষিত, অসচেতন ও নিয়ম কানুন জানে না এমন চালকের কারণে দুর্ঘটনা ঘটে 2341টি। 2002 সালে সড়ক দুর্ঘটনা ঘটে 4918টি। চালকের কারণে 2741টি। এখানে দেখা যায় অদক্ষ চালকের কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। এটাই প্রমাণিত হয়েছে নানান কারণে সড়ক দুর্ঘটনা ঘটলেও প্রধান কারণ চালকের অদক্ষতা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 2015 সালের অক্টোবরে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চালকের অদক্ষতাকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে গাড়ির গতি সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার মোটর বাইক এবং অটো আগের তুলনায় দ্বিগুণ ধীর গতিতে চলবে। রাস্তায় মালিক, শ্রমিক, প্রতিনিধি ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থা ও নাগরিক সমাজের তদারকি থাকবে। প্রতিপক্ষ বন্ধুগণ, বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য, সেতু মন্ত্রীর নির্দেশ, বর্তমান প্রেক্ষাপট জানার পরেও যদি আপনারা অস্বীকার করেন চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, তাহলে বলতে হয় হাই রে কপাল মন্দ, চোখ ঢাকিতে অন্ধ। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা বলে গেছে নিয়ম কানুন জানে না, অশিক্ষিত, অসচেতন চালককে অদক্ষ চালক বলে। আমাদের দেশে প্রতিদিন ট্রাফিক পুলিশ নানা রকম চালককে হাজার টাকা জরিমানা করছে এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এতে কি হচ্ছে? পরের দিন আবার দুর্ঘটনা ঘটছে। এর প্রধান কারণ একটাই, চালকের অদক্ষতা। চালক যদি দক্ষ হয় তাহলে নিজের এবং জাতির জীবনের কথা ভেবে ডানে বামে সামনে পেছনে খেয়াল চালকের অদক্ষতা হতে না। প্রতিপক্ষ বন্ধুগণ, কারণ আইন চাপিয়ে দিলে বা জরিমানার ভয় দেখিয়ে দুর্ঘটনা কখনোই কমানো সম্ভব নয়। চালককে নিজে থেকে দক্ষ হতে হবে। মনের মধ্যে এই স্লোগানটা থাকতে হবে যে আমার দেশ আমার দায়িত্ব।
আর যতদিন চালক নিজে থেকে দক্ষ না হবে ততদিন চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ থাকবে। তথ্যসূত্র www.যুগান্তপত্রিকা.com। প্রতিপক্ষ বন্ধুগণ, আশা করি এতগুলো বাস্তব সুস্পষ্ট পরিসংখ্যান দেওয়ার পর আপনারা বুঝতে পেরেছেন যে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা নুসরাত জাহান কণাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নীলিমা হক চারুকে। নীলিমা হক চারু। আর তখন আমরা সড়ক দুর্ঘটনার স্বজন হারানোর বেদনায় স্তব্ধ। আর তখনই বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সহযোগিতায় এবং পূর্বধলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, পক্ষ বিপক্ষ দলে তার্কিকরণ যারা দেখছেন শুনছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করে গেছেন এবং আমি দ্বিতীয় বক্তা হিসেবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যাব এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলান্তে সে যুক্তি খণ্ডন ও তথ্য উপাত্তের মধ্যে এটি প্রমাণ করে যাবেন যে শুধু চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ নয়। আমরা যদি সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ফিটনেসবিহীন গাড়ি, পথচারীদের অসাবধানতা, ট্রাফিক পুলিশদের কাজের প্রতি উদাসীনতা, গাড়িতে উঠা যাত্রীদের তাড়াহুড়া, রাস্তার সংকীর্ণতা, ভাঙা রাস্তায় বাঁকের পরিমাণ বেশি, অদক্ষ চালক, আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট না থাকা, আর উপরে সবগুলি কারণের জন্য দেয় সরকার নজরদারিতার অভাব। শুধুমাত্র ঢাকা শহরে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 67,000, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে গত 10 বছরেরও বেশি সময় ধরে এই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ তো দূরের কথা, স্বয়ং বিআরটিসি জানে না এই গাড়িগুলো কোন পথে চলাচল করছে। তাহলে সেই গাড়িগুলো যদি দুর্ঘটনা ঘটায় তাহলে সেখানে কি অদক্ষ চালকের দোষ না ফিটনেসবিহীন গাড়ির দোষ? প্রশ্নটা হলো আপনাদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। যদি সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষেধাজ্ঞা কঠোরভাবে মানা হতো তাহলে প্রতিনিয়ত ফিটনেসবিহীন গাড়ির কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য খবরের পাতায় স্বজনে আহাজারি দেখতে হতো না। আর এখানেও কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য সরকারের নজরদারিতার অভাবই দায়ী। তাছাড়া যখন উন্নয়নশীল দেশে 25% নিরাপদ সড়ক থাকা দরকার, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 7.8%। আমাদের দেশে মোট মহাসড়ক রয়েছে 96টি এবং আঞ্চলিক মহাসড়ক 126টি। যদিও অত দুঃখের সাথে বলতে হচ্ছে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শামসুল হকের মতে আমাদের দেশে কোনো মহাসড়ক নেই, কারণ আমাদের দেশে মহাসড়কে 3 চাকার গাড়িগুলো অবিরাম ভাবে ঘুরে চলছে। যেখানে আলাদা লেন থাকা দরকার সেখানে ছোট বড় গাড়িগুলো অহরহ একসাথে চলাচল করছে এবং দুর্ঘটনা ঘটছে। আর এখানেও কিন্তু সরকারের নজরদারিতার অভাবই পরিলক্ষিত হয়। প্রিয় প্রতিপক্ষ, আপনাদের জ্ঞাতার্থে আমার দলেরই প্রথম বক্তা উদ্ধৃতি পুনরাবৃত্তি করে বলতে চাই, 2008 সালে মিটিং ইন ট্রাফিক কনজাকশনের তথ্য অনুসারে 76% দুর্ঘটনা ঘটে পথচারী পারাপারের সময়। আমাদের দেশে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ইত্যাদি রয়েছে, কিন্তু মাননীয় মডারেটর, যখন আপনি নিজেকে আলেকজান্ডার ভাবে কানে হেডফোন লাগিয়ে একটি চলন্ত বাসের সামনে গিয়ে দাঁড়াবেন তখন সে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়, তাহলে সেই দুর্ঘটনার জন্য কে দেয়? সেই দুর্ঘটনার জন্য কে দেয়? সে চালক না আপনি নিজে? প্রশ্ন রয়ে গেল। সড়ক দুর্ঘটনার জন্য যাত্রীরা বিভিন্ন ভাবে দায়ী। আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন যানবাহনে বাদুর ঝুলার মতো কিভাবে যাত্রীরা উঠে পড়ে। তাদের এই বাদুর ঝুলা অবস্থায় যদি দুর্ঘটনা ঘটে তাহলে দায়ী কে থাকবে? অদক্ষ চালক না যাত্রী নিতে? অবশ্যই যাত্রী নিতে, কারণ সে অসচেতন ভাবে গাড়িতে উঠেছে। যখন ডাক্তার অপারেশন থিয়েটারে যায় তখন আমরা বলি স্যার রুগীটিকে বাঁচিয়ে দিবে, কিন্তু যখন আমরা গাড়িতে উঠি তখন চালককে বলি ও বেটা জলদি গাড়ি চালায়, তো দেরি করতেছিস কেন? আর যদি সেখানে প্রভাবশালী ব্যক্তি থাকে তাহলে তো কথাই নেই। চালকরা যাত্রীর ভয়ে ওভারটেক করতে দ্বিধা করে না, ফলে তারা হুড়া করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এখানে যত দক্ষ চালকই থাকুক না কেন সেই দুর্ঘটনার জন্য দায়ী থাকবে সে যাত্রী নিতে। দেশ বিদেশে বহু খবর অন্তরালে 20 মে 2018 সালে ময়মনসিংহের গাছতলা এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয় হুগলা ইউনিয়নের ভরাকান্দা গ্রামে কাজল মিয়া, তার স্ত্রী ও তার 2 সন্তান সহ একই পরিবারের 4 জন ট্রাক চাপায় নিহত হয়। ট্রাক ড্রাইভার ট্রাক থেকে সে যে পালিয়ে গেল আজও থেকে আইনের আওতায় আসতে হলো না, অথচ দেশের বাহির থেকে ইন্টারপোলের মাধ্যমে অপরাধীকে দেশে এনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু চালকের জীবনে শতাধিক প্রাণ হরণ করে দেশের আইন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাটকীয় সুকার্যে জীবনযাপন করছে। এক্ষেত্রে যদি চালকের কঠোর আইনের ব্যবস্থার মাধ্যমে চালকের শাস্তির আওতাভুক্ত করা হতো তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পেত। সেজন্য সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি চালক না প্রশাসন? অবশ্যই প্রশাসন, কারণ প্রশাসনের গাফিলতির কারণে চালকটা দুর্ঘটনার মতো একটি মারাত্মক অপরাধ করতে সাহস পাচ্ছে। বর্তমান সময়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর, বন্দর, নগর সর্বত্র যোগাযোগের মাধ্যম হিসেবে অভিনব পরিবহন চালু হচ্ছে, যেমন অটো রিক্সা, সিএনজি, বাস, ট্রাক ইত্যাদি। আর এই সকল পরিবহনের 95% চালকই অশিক্ষিত, মূর্খ, পথশিশু, টুকাই, জেলে কিংবা দিন
সুযোগ। এরা ক্ষেত থেকে উঠে এসে 4 থেকে 6 মাস গাড়ি হেল্পারি লেভেলের কাজ করে হয়ে যাচ্ছে ড্রাইভার, যারা নিজ নিজ থানায় 200 থেকে 300 টাকা মাস ওরা দিয়ে বেতন গাড়ি চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রশাসনের কাজ ছিল ড্রাইভারদের লাইসেন্স যাচাই করে গাড়ি চালাতে দেওয়া, সেই কারণে তারাই অন্যায়ভাবে গাড়ি চালানোর সুযোগ করে দিচ্ছে। এক্ষেত্রে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী কে? সে অদখল চালক না দুর্নীতিবাজ প্রশাসক? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। যোগাযোগের লেটেস্ট স্লোগান হলো বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদ উঠলো চাঁদের জায়গায় বাস গেল কই। 10 ফেব্রুয়ারি 2020 সিলেটের স্থানীয় দৈনিক অধিকার পত্রিকায় উঠে আসে সিলেটের তৃতীয় শাহজালাল সেতু সংস্কার কাজে রডের বদলে বাঁশের ব্যবহার করেছে সড়ক ও জনপথ বিভাগ। কেবল শাহজালালের তৃতীয় সেতু নয়, কুশিয়ারার উপর শেরপুর সেতু সহ সুরমার উপর অন্য সেতুগুলো একইভাবে কাজ করা হয়েছে। এক্ষেত্রে ব্রিজ ধসে পড়ে গাড়ি খাদে পড়ে দায়ভার কার? চালকের না প্রশাসকের? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। কথাই আছে কান টানলে মাথা আসে, তেমনি সড়ক দুর্ঘটনা সকল কারণ অন্বেষণ করলে যে কারণটি বেরিয়ে আসবে সেটি হলো যানবাহনের চলাচলের সাথে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি, দুর্নীতি, অবহেলা আর অদক্ষতা। আর এই সম্পর্কে বলা যায় তর্কের শেষ নাই, সড়ক দুর্ঘটনার প্রশাসনের অদক্ষতার বিকল্প নাই। তাই পরিশেষে বলতে চাই, যুক্তি তর্কে আসুন, আসল প্রেক্ষিতে আসুন, যেখানে কিনা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি প্রফেশন থেকে যে সচেতন হবে, সেখানে শুধু আপনি দুর্ঘটনার জন্য অদক্ষ চালককে দায়ী করতে পারেন না। তাই দোষারোপ নাই, আসল কাজে থেকে ধন্যবাদ মানে হবে। ধন্যবাদ সবাই। পক্ষদলের দ্বিতীয় বক্তা নীলিমা হক চারুকে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি পক্ষদলের দলনেতা নুসরাত জাহান নুহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। নুহার বক্তব্য শোনা যাচ্ছে না। নুহা আনমিউট করা মনে হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এবার শুরু করো। প্রতিপক্ষ দল হ্যাঁ, এবার শুরু করো। হ্যাঁ, স্টার্ট। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন করে গেলেন যে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে অদক্ষ চালকই দায়ী কিনা। বিজ্ঞ প্রতিপক্ষ, চালক যদি দক্ষ হয় তাহলে সে কখনোই ফিটনেসবিহীন গাড়ি চালাবে না, কেননা সে অবগত রয়েছে ফিটনেসবিহীন গাড়ির মাধ্যমে দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে। দক্ষ চালক গাড়ি নিয়ে বের হওয়ার পূর্বেই দেখবে গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা। নীতি রাজনীতি মোরা বুঝি না, নেতা নেত্রীও মোরা খুঁজি না, শতটা নয় মোদের দাবি একটাই, শুধু নিরাপদ সড়ক চাই। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই চাওয়াটি এখন আমাদের। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের বিতর্কের মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। লক্ষ্য করলে দেখতে পাই বর্তমানে মানুষের সংবাদপত্র থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের মর্মান্তিক দুঃসংবাদ। যন্ত্রমানবের তাণ্ডবে প্রাণ কেড়ে নিচ্ছে শিশু, ছাত্র, যুবক, বৃদ্ধ সহ সকল বয়স ও শ্রেণীর মানুষের। ঘর থেকে বের হলে মানুষকে সড়ক দুর্ঘটনা নামক এক আতঙ্ক যেন তাড়া করে দেয়। প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা হতেই থাকে, কিন্তু কেন আমরা এমনটা দেখতে পাই? সেই কারণগুলোর জন্য আমাদের আজকের এই বিতর্কের বিষয় অদক্ষ চালকই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। পক্ষে বলছি, আমাদের প্রথমেই বুঝতে হবে যে কোনো কারণ আর প্রধান কারণের মধ্যে পার্থক্য কি। আমাদের আজকের বিতর্কটি প্রধান কারণ নিয়ে, আর আমি ও আমার দল চালকের অদক্ষতাকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করছি। অতএব ব্যাপারটি দাঁড়াচ্ছে সড়ক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতার উৎপত্তি, আবার চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা রাস্তায় ঘটা এক বিপর্যয়ের নাম। এটা ঘটে যখন একটা যানের সাথে অপর একটা যানের সংঘর্ষ হয়। যাই হোক, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের একটি সাধারণ ব্যাপার। এর পেছনে রয়েছে অনেক কারণ। বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন, এক গাড়ি কর্তৃক অন্য গাড়িকে ওভারটেক করা, অতিরিক্ত মাল বা যাত্রী পরিবহন, ট্রাফিক আইন না মানা, অদক্ষ ট্রাফিক পুলিশ, সংকীর্ণ রাস্তা, আইনের কঠোর প্রয়োগের অভাব, জনসংখ্যার চাপ ও অপ্রতুল পরিবহন ব্যবস্থা, মোবাইল ফোনের ব্যবহার, সড়কে চলাচলের প্রতিবন্ধকতা, জনগণের অসাবধানতা ইত্যাদি। এ সকলের বিভিন্ন কারণগুলো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকে, যা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু আমি ও আমার দল সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের অদক্ষতাকে প্রধান কারণ হিসেবে মনে করি। আর ঠিক এই জায়গাটিতেই আমাদের আজকের বিরোধিতা। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যেই কারণটি উল্লেখ করুন না কেন, সেই কারণটি কখনোই প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করবে না। তবে হ্যাঁ, কারণ হিসেবে ভূমিকা পালন করবে। দক্ষ চালকের সংজ্ঞায় যেখানে বলছে দক্ষ চালক বলতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারকে নির্দেশ করা হয়, আর একজন প্রশিক্ষণপ্রাপ্ত চালক প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার বলা সে সকল বিষয়গুলো, অর্থাৎ আইনি নিয়ম কানুন, ট্রাফিক আইন, ওভারটেকিং সিস্টেম, ওভারলোডিং ইত্যাদি এই সকল বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে। সে জানবে বেপরোয়া গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ যানবাহন, ওভারটেকিং, ওভারলোডিং, ট্রাফিক আইন, মদ্যপান, অমান্য এই সকল কর্মকাণ্ড দুর্ঘটনা বয়ে আনবে। আর এগুলো জানার পর সে নিশ্চিত চাইবে না দুর্ঘটনার শিকার হতে। অর্থাৎ আপনাদের বলা সেই সকল কারণে একজন চালকের মধ্যে উপস্থিত হবে তখনই যখন সে হয়ে উঠবে একজন দক্ষ চালক।
আর যদি তা না হতো বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে বর্তমানে 367টি ড্রাইভার ট্রেনিং সেন্টার থাকা সত্ত্বেও কেন বর্তমান সময়ের অন্যতম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আরো ব্যাপক পরিমাণে ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট গড়ে তোলার প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, লক্ষ্য করলে দেখতে পাই উন্নত দেশগুলো যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, এই সকল দেশগুলোতে শুধুমাত্র দক্ষ চালক তৈরির জন্য প্রত্যেক বছরে $0.5 মিলিয়ন ব্যয় করা হয়। সকল কিছুতে ব্যর্থ হয়ে সরকার ড্রাইভারদের জন্য একটি আইন প্রণয়ন করেছেন যে 21 বছর এবং এসএসসি পাসের নিচে কাউকে চালক হিসাবে যোগ এবং লাইসেন্স করতে দেওয়া হবে না। এদিকে কি প্রতিমান হয় না চালক অদক্ষ থাকায় তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য কি এই পদক্ষেপ নেওয়া হয়নি? মাননীয় সভাপতি, চালকের অদক্ষতায় যদি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ না হতো, তাহলে সড়ক মন্ত্রী অবায়দুল কাদের বলতেন না দক্ষ চালকের অভাবের কারণে বাংলাদেশে প্রতিদিন এত দুর্ঘটনা হচ্ছে। তথ্যসূত্র প্রথম আলো, আগস্ট 28, 2019। বিজ্ঞ প্রতিপক্ষ, চালকের অদক্ষতায় যদি সড়ক দুর্ঘটনার প্রধান কারণ না হতো, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ব্রিফিংয়ে বলতেন না দক্ষ চালক তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। তথ্যসূত্র সেপ্টেম্বর 12, 2025। এরকম অসংখ্য কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, আর আমি আশা করব পরিশেষে আমার প্রতিপক্ষ আমাদের সাথে একমত পোষণ করবেন। আমাদের আজকের বিতর্কের বিষয়টি কিন্তু একটা স্পষ্টতর বিষয়। এক কথায় একজন চালক যখন দক্ষ হয়ে উঠবে তখন সে সকল বিষয় সম্পর্কে অবগত হবে, যা আপনারা উল্লেখ করছেন। আর মূলত একজন চালকের হাতে অনেকাংশে দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। তবে আমরা কখনোই বলছি না একজন চালক দক্ষ হয়ে উঠলে সড়ক দুর্ঘটনা শুরু হয়ে যাবে। তবে একজন চালক একটা গাছের বীজের মতো হিসেবে ভূমিকা পালন করে, যা আমার দলের দ্বিতীয় বক্তব্য উল্লেখ করে গেছেন। বর্তমানে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় যারা অকাল মৃত্যুবরণ করেন, আমি সত্যি তাদের জন্য দুঃখিত হই। এটি আমাদের জীবনে একটি অভিশাপের মতো। তবে সড়ক দুর্ঘটনা যত বড়ই সমস্যায় হোক না কেন, সকলের সামগ্রিক চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে এটি প্রতিরোধে কাজ করতে হবে, যাতে আর কোনো প্রাণ ঝরে না পড়ে। আর এক্ষেত্রে দক্ষ চালক প্রধান ভূমিকা পালন করবে। তাই আমাদের স্লোগান হোক সেফ ড্রাইভ, সেভ লাইফ। বক্তব্য শেষ করার পূর্বে আমি আবারও স্মরণ করে দিয়ে দিয়েছি, আপনাদের বলা প্রত্যেকটি কারণ স্বীকার করি। তো আমরা অদক্ষ চালককে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা নুরতাজ জাহান নুহাকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার বক্তব্য উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপযোগিতায় এবং উপজেলা হেল্পলাইন কর্তৃক আয়োজিত আজকে এই বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনায় রয়েছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, পক্ষ এবং বিপক্ষ দলের তার্কিকগণ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিভক্ত অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তব্য বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন, দ্বিতীয় বক্তব্য বিষয়টিকে বিশ্লেষণ করে গেছেন, এবং আমি আমার দলের দলনেতা হিসাবে বিষয়টিকে তথ্য, উপাত্ত এবং অকাট্য যুক্তি দ্বারা প্রমাণ করে দেবো যে চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, দেশ রূপান্তর পত্রিকায় 2020 সালের 21শে মার্চ বলা হয়েছে বর্তমানে শিশু কিংবা তরুণদের সবচেয়ে বড় ঘাতক আর কিছু নয়, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন সকালে পত্রিকার পাতা উল্টালে প্রথম শিরোনামই মহাসড়কে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু, কেউ স্বামী হারালো, কেউ বাবা হারালো, আবার কেউ হারালো সন্তান। বর্তমানে মহাসড়ক যেন এক জীবন্ত বিভীষিকার নাম। প্রত্যহবার চেয়ে মৃত্যুর হার। সড়ক দুর্ঘটনা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা শুধু বলেই যাচ্ছেন একমাত্র অদক্ষ চালক সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, কিন্তু একটু বিবেচনা করে দেখুন তো কোন সমস্যায় প্রধান কারণ কোনটিকে বলা হয়? কোন সমস্যায় সেই বিষয়টিকে প্রধান কারণ বলা হবে যখন উক্ত কারণটি নির্মূল করলে ওই সমস্যা সর্বাংশে কমিয়ে আনা সম্ভব হবে। ঠিক একইভাবে সড়ক দুর্ঘটনার মধ্যে একটি মারাত্মক সমস্যায় আপনারা একমাত্র অদক্ষ চালককে প্রধান কারণ বলছেন, আর আমরা এই বিষয়টির তীব্র বিরোধিতা জানাচ্ছি। কারণ অদক্ষ চালকের সমস্যা সমাধান করলেই সড়ক দুর্ঘটনার সর্বাংশে কমিয়ে আনা সম্ভব হবে না। প্রতিপক্ষ বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, গাছের গোড়ায় পানি না ঢেলে যদি কেউ গাছের আগায় পানি দেয় তবে গাছটি বাংলা ব্যঞ্জন বর্ণের দয়ের মতো হাঁটু ভাঙা অবস্থায় পড়বে। একইভাবে সড়ক দুর্ঘটনার একটি কারণ হলো অদক্ষ চালক, কিন্তু চোখের কালো চশমা খুলে আমাদের গোড়ায় দৃষ্টি রাখতে হবে। আমাদের দেখতে হবে ড্রাইভার অদক্ষ হওয়া সত্ত্বেও কি করে সে ড্রাইভিং লাইসেন্স পায়, কি করে বা তার হাতে মহাসড়কে গাড়ি নামিয়ে দেওয়া হয়। কথাটা তো হলেও সত্য। আজ আমাদের দেশের পরিবহন ব্যবস্থার গোড়ায় গলদ। আজ কিছু টাকা হাতে ধরে দিলেই যে কেউ ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে। প্রশাসনের গাফিলতির কারণেই আমাদের দেশ থেকে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হচ্ছে না। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 3রা জানুয়ারিতে বিবিসি নিউজের এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করা হয়, চালকদের দক্ষ বা সচেতন করে তুললে কি সড়ক দুর্ঘটনা কমানো যাবে? আর এর জবাবে তিনি বলেন, সড়ক দুর্ঘটনার জন্য কেবল চালকদের প্রধান দায়ী করা যাবে না। মালিকেরা অনেক সময় অধিক লাভের আশায় অল্প টাকায় কম বয়সী বাচ্চা ছেলেদের হাতে গাড়ি দেয়। তাই শুধু চালক বা শ্রমিক নয়, মালিকদেরও প্রথমে সচেতন হতে হবে। প্রিয় প্রতিপক্ষ, স্বয়ং সেতু মন্ত্রী যেখানে সড়ক দুর্ঘটনা রোধে এমন মন্তব্য করেন, সেখানে আপনি কিভাবে সড়ক দুর্ঘটনার জন্য একমাত্র চালককে প্রধান বলে দাবি করেন? লক্ষ্য করুন মাননীয় মডারেটর, দুর্নীতি ঝর্ণার পানির মতো
পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে সমতলে নেমে আসে। এই সত্যকে সামনে রেখে আমি বলতে চাই, প্রশাসন হলো পাহাড়ের উপরের বাসিন্দা, আর একজন সাধারণ চালক হলো সমতলের পানির মতো। চালকের ত্রুটির পেছনেও আরো কয়েকটি ধাপ থেকে যায়, যার মূলে রয়েছে প্রশাসন। আর যদি প্রশাসন কঠোর হতো তবে সড়ক দুর্ঘটনা হ্রাস পেত। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা শুধু শরীয়ত দেখবেন, মারেফত দেখবেন না, তা তো হতে পারে না। শরীয়তের ভেতর থেকে আমাদেরকে মারেফতকে বের করে আনতে হবে। আজ আমাদের দেশে 1 কিলোমিটার রাস্তা পাকা করতে যত বাজেট, বিশ্বের উন্নত দেশে সেই বাজেটে 5 কিলোমিটার রাস্তা পাকা হচ্ছে। কিন্তু সে সকল দেশের রাস্তা যদি টিকে 20 বছর, আমাদের দেশের রাস্তা 2 বছরে নষ্ট হয়ে যাচ্ছে। আর চালক যতই দক্ষ হোক না কেন, রাস্তার ত্রুটি থাকলে যে কোনো চালকই দুর্ঘটনার শিকার হতে বাধ্য। এই ক্ষেত্রে আমরা কাকে দায়ী করবো প্রিয় প্রতিপক্ষ? গত 6-3-2019 খ্রিস্টাব্দ তারিখে টেলিভিশনের পর্দায় ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে তালাশ অনুষ্ঠানে আমরা দেখি ঢাকা আশুলিয়া মহাসড়কে 15 থেকে 20 বছর বয়সী কয়েকটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে 200 থেকে 300 টাকা করে চাঁদা নিচ্ছে। তালাশ টিম অনুসন্ধান চালিয়ে দেখে দূরে আড়াই লুকিয়ে থাকা কয়েকজন পুলিশ ওদের দিয়ে এ কাজ করাচ্ছে। সাক্ষাতে পুলিশ বলে অতিরিক্ত মাল বোঝার জন্য কিছু খরচা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে অতিরিক্ত মালবাহী গাড়ির দুর্ঘটনার জন্য দায়ী কে? চালক না ঘুষখোর আইনি প্রশাসন? প্রিয় প্রতিপক্ষ, রাস্তার পাশে লাগা সর্বোচ্চ গতিসীমা 45 কিলোমিটার, কিন্তু বাংলাদেশের সকল হাইওয়ে রুটের গাড়িগুলো ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার গতিতে চলে। আর এই রকেটের বেগে চলা গাড়িগুলো হরণ করে নিচ্ছে নিরীহ অসহায় পথচারীদের প্রাণ। আজকে যদি প্রশাসনের সামান্যতম নজরদারি থাকতো, আইন প্রণয়নকারী প্রশাসন যদি সামান্য কঠোর হতো, তবে চালকেরা পারতো না এমন দুর্বার বেগে গাড়ি চালাতে, ঘটতো না এমন ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নাশ হতো না মানুষের জীবনের। তাহলে এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী কে প্রিয় প্রতিপক্ষ? দেশের সকল ট্রাকের গায়ে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন, অর্থাৎ প্রতিটি ট্রাক সর্বোচ্চ 5 টন মাল ধারণ বা বহন করতে পারবে। বাংলাদেশের প্রতিটি ট্রাক ন্যূনতম 10 থেকে 20 টন মাল সরবরাহ করছে। অতিরিক্ত প্রতি টন বাবদ প্রশাসন যদি 100-200 টাকার লোভ ত্যাগ করতো, তাহলে অতিরিক্ত মালবাহী ট্রাক খাদে পরে 6 জনের প্রাণহানি এমন দুঃসংবাদ চলতে হতো না। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ চালক না অর্থলোভী প্রশাসন? প্রিয় প্রতিপক্ষ, আজকে চালকের লাইসেন্স প্রদানে দুর্নীতি দায়ী প্রশাসন, রাস্তার ত্রুটিপূর্ণতার জন্য দায়ী প্রশাসন, অতিরিক্ত মালবাহী গাড়ি চলাচলের জন্য দায়ী প্রশাসন। এমনি ভাবে সড়ক দুর্ঘটনার প্রতিটি অধ্যায়ে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশাসন দায়ী, সেখানে চালকের অদক্ষতা কিভাবে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে প্রিয় প্রতিপক্ষ? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। আমি যুক্তি খণ্ডনের আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা নুকতাজ জাহান নুহাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ বন্ধুদের ভারী দৃঢ় কণ্ঠ, কিন্তু তারা তাদের এই দৃঢ় কণ্ঠে বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান তোতাবাকি শেখানো বুলির মতো বলে চলেছেন। প্রচন্ড আশা করে আমরা আশাতীত হয়েছি যখন দেখলাম আমি ও আমার দলের পক্ষ থেকে করা কোনো প্রশ্নের জবাব আমার প্রতিপক্ষ বন্ধুরা দেয়নি। প্রতিপক্ষ দলের বন্ধুগণ প্রশাসনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন। প্রতিপক্ষ একজন অদক্ষ চালকের মধ্যে আইনি নিয়মকানুন সম্পর্কে ধারণা অনুভূতি, কিন্তু একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক আইনি নিয়মকানুন সম্পর্কে অবগত, যা আপনারা উল্লেখ করেছেন। এ থেকে কি সুস্পষ্ট হয়ে যায় না সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অদক্ষ চালকই প্রধান কারণ? প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আমরা আপনাদের বলা কোনো কারণকে অস্বীকার করছি না, আমরা শুধু বলছি অদক্ষ চালক প্রধান কারণ। প্রতিপক্ষ বন্ধুদের অযৌক্তিক কথা শুনে আমার মনে হচ্ছে তারা হয়তো আমাদের আজকের বিতর্কের বিষয়টি নিয়ে অবগত নয়, বুড়াই বলদ থাকলে জার হয় আর কি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন আমরা নাকি চালকের অদক্ষতাকে একমাত্র কারণ হিসেবে উল্লেখ করছি, কিন্তু তোমার ভিতর বুঝতে সমস্যা হয়েছে আমার দলের কোনো বক্তাই একমাত্র কারণ কথাটি উল্লেখ করেনি। আমরা বারবার বলার এটাই চেষ্টা করছি এটি একমাত্র কারণ, অর্থাৎ চালকের অদক্ষতা শুধুমাত্র একমাত্র কারণ নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা আইন আপনার সাথে 24 ঘন্টা থাকবে না, কিন্তু আপনার দক্ষতা আপনার সাথে 24 ঘন্টা থাকবে, আর যা আপনাকে দুর্ঘটনা এড়াতে সহায়তা করবে। আমার দলের বন্ধুগণের বক্তব্য এমন অনেকটা যে ধরি মাছ না ছুঁই পানি। আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার বক্তব্যের অস্পষ্টতার কারণে আমি তার বলা কোনো প্রশ্নের বুঝতে সক্ষম হয়নি। পরিশেষে এক কথায়, তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। ঠিক তেমনই ভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে যদি কিনা আমাদের দেশে দক্ষ চালক তৈরি হয়। প্রতিপক্ষ বন্ধু, যদি কেউ জেগে থেকে ঘুমিয়ে থাকে তবে তাকে জাগানো সম্ভব, কিন্তু কেউ যদি জেগে থেকে ঘুমানোর বান করে তবে তাকে ভুল বাজিয়ে জাগানো সম্ভব নয়। তাই জেগে থেকে ঘুমানোর বান করবেন না, আসুন বাস্তবতা মেনে নিয়ে বলি চালকের অদক্ষতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা নুকতাজ জাহান নুহাকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়াম। স্যার আমাদের না আজান চলতেছে, 1 মিনিট সময় দিলে ভালো হইতো। ও আজানের সাউন্ড তো চলে আসতেছে। ঠিক আছে, 1 মিনিট সময়। জি স্যার, শোনা যাইতেছে না কিছু? স্যার 1 মিনিট।
হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমরা এতক্ষণ আজানের জন্য 1 মিনিটের বিরতিতে ছিলাম। তো আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়ামকে তার বক্তব্য উপস্থাপনের, যুক্তি খণ্ডনের এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য। আমার প্রতিপক্ষ দলের দলনেতাকে বলতে চাই, আমরা আমাদের কথার মাধ্যমে আপনার সকল প্রশ্নগুলোর জবাব দিয়েছি, আর আমরা আমাদের কথার মাধ্যমে যে 3 প্রশ্ন করেছি, সেগুলো কিন্তু 2টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেননি। প্রথম বক্তাকে বলতে চাই, বাংলাদেশের মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য। হ্যাঁ প্রতিপক্ষ, কিন্তু প্রতিপক্ষ আজ যদি ঢাকা মহাসড়কে ট্রাফিক পুলিশ থাকতো, তবে এই বেপরোয়া চালকদের ধরে শাস্তি দিতে পারতো এবং তবেই দুর্ঘটনা হ্রাস পেত। কিন্তু আজ ট্রাফিক পুলিশের যথাযথ দায়িত্ব পালন না করায় আমরা চালককে দোষারোপ করতে পারি না। এর জন্য দায়ী প্রশাসনের অদক্ষতা। প্রতিপক্ষদের দ্বিতীয় বক্তা মনে হয় আমাদের কথাই বুঝতে পারেনি। তবে তিনি বলেছেন, আমরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ উল্লেখ করতে পারিনি, কিন্তু আমার দলের সকল বক্তাই প্রশাসনের অদক্ষতা এবং গাফিলতিকেই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে উল্লেখ করে গেছেন। প্রতিপক্ষ দলের বক্তারা চর্মচোখে যা দেখেছেন তাই বলেছেন। তারা শুধু বাহ্যিকভাবে দেখে চালককে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলছেন, কিন্তু এর পেছনে যে প্রশাসনের দায়ী তা লক্ষ্যই করেননি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তাকে বলতে চাই, আজ অদক্ষ এবং দক্ষ চালক দুইজন কোথা থেকে বের হচ্ছে? নিশ্চয়ই প্রশাসনের লাইসেন্সের প্রতিষ্ঠান থেকে। তো সেখানে যদি একজন দক্ষ চালককে দক্ষভাবে গড়ে তোলা হয় এবং তবে সে দক্ষ হবে, এবং অদক্ষ চালককে অদক্ষভাবে গড়ে তোলা হয় তবে সে অদক্ষ হবে। তৃতীয় বক্তাকে আরো বলতে চাই, আমাদের আজকের সড়ক দুর্ঘটনাকে কখনোই এককভাবে রোধ করা সম্ভব হতে পারে না। আর আমাদের বিষয়টিও আপনাকে লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু কোনো কারণের কথা বলা হয় না, এখানে প্রধান কারণের কথা বলা হয়েছে। আর আমরা প্রধান কারণ বলতে এখানে একমাত্র আইনের প্রশাসনকেই বলছি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছেন, একজন চালক দক্ষ হলে সে প্রথমে গাড়ির ফিটনেস আছে কি নাই, কিন্তু চোরের কাজ চুরি করা, আর চোরকে দমন করতে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা করতে হবে। একইভাবে একজন চালক কোটিপতির ছেলে নয়, দরিদ্র পরিবারের, সে অবশ্যই ফাঁকিবাজির মাধ্যমে 2 পয়সা আয় করার চেষ্টা করবে। তাই বলে তাকে কি ফিটনেসবিহীন গাড়ি চালাতে দেওয়া যাবে? অবশ্যই না। এখানে তাদের বাধা দিতে হবে। অবশ্যই প্রশাসন সেখানে তাদের বাধা দিবে। এখানে চালক নয়, প্রশাসনের সুষ্ঠু নজরদারির অভাবেই চালকেরা গাড়ি চালাতে সুযোগ পায়। তাই চালক নয়, প্রশাসনের গাফিলতি প্রধান দায়ী। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলীয় দলনেতাকে তার যুক্তি খণ্ডনের পর্যায়ে বক্তব্য রাখার জন্য। আসলে এরই মধ্য দিয়ে আমাদের যে আজকের বিতর্কের মূল পর্ব এরই মধ্য দিয়ে আমরা শেষ করেছি। এ পর্যায়ে আসলে আমরা অপেক্ষা শুরু হচ্ছে চূড়ান্ত রায়ের জন্য। আমাদের সম্মানিত যারা বিজ্ঞ বিচারক এতক্ষণ আমাদের এই তার্কিকদের বক্তব্য শুনেছেন, তারা তাদের সুচিন্তিত রায় আমাদের দিবেন এবং সেই রায়ের ভিত্তিতেই কিন্তু আমরা আজকে বিজিত এবং বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তা আমরা নির্বাচন করব।
তো তার আগে আমাদের ফলাফল ঘোষণার আগে আমাদের যারা আজকে বিচারক আছেন পর্যায়ক্রমে সবার কথা শুনবো। তো প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য মোহাম্মদ আরিফ খান। আমাদের আজকের যে আয়োজন এবং বাচ্চাদের যে উপস্থাপনা, এই টোটাল মানে সার্বিক বিষয়ের মূল্যায়ন। হ্যাঁ, জনাব ধন্যবাদ গোলাম মোস্তফা ভাই। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সহযোগিতায় পূর্বদলা অনলাইন গ্রুপ পূর্বদলা হেল্পলাইন। আজকের এই বিতর্কের বিষয় ছিল চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। আমরা শুরুতেই আমি পক্ষ এবং বিপক্ষ যে দুটি দল বিতর্ক করেছেন তাদেরকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। দুদলই খুবই সুন্দরভাবে তাদের সাবলীল ভাষায় তারা তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছে। পক্ষ দলের প্রথম বক্তা বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে তারা চালকের অদক্ষতাকে প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। পরবর্তীতে বিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা শুধুমাত্র চালকের অদক্ষতার সাথে আরো কিছু কারণকে তারা দায়ী করতে সচেষ্ট হয়েছে, যেরকম তারা হচ্ছে প্রশাসনের অদক্ষতা এবং তাদের যে বিশৃঙ্খলার জনসচেতনতা, ফিটনেসবিহীন গাড়ি, সংকীর্ণ রাস্তা এবং সর্বোপরি তারা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গাফিলতিকে দায়ী করার চেষ্টা করেছে। তো দুদল তারা তাদের বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে তারা তাদের নিজ নিজ পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে। এক্ষেত্রে আমরা বলবো যে পক্ষ এবং বিপক্ষ দল দুটি দলই খুবই সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। পক্ষ দল এবং বিপক্ষ দলকে আমি আরেকটু বলতে চাই, তারা যখন প্রতিপক্ষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবে তো ওই উত্তরগুলোকে আরেকটু যথাযথভাবে উত্তর দিতে হবে। এটা হয়তো পরবর্তীতে তারা তাদের পরবর্তী কম্পিটিশন গুলোতে হয়তো আরো উন্নত করার চেষ্টা করবে। তো সর্বোপরি আমরা আসলে আমাদের সকলের চেষ্টা এবং আন্তরিকতার মাধ্যমে আসলে আমরা আমাদের দেশের এই সড়কের অরাজকতাকে আমরা আরো উন্নত করতে চাই এবং আমরা আসলে সর্বোপরি নিরাপদ সড়ক চাই। এটাই আসলে আমাদের আন্তরিক লক্ষ্য হওয়া উচিত। গোলাম মোস্তফা ভাই, আমার মনে হয়। জি, জনাব আরিফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিক নির্দেশনামূলক এবং আজকের যে মূল্যায়ন। তো এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সার্বিক মূল্যায়নমূলক যে বক্তব্য এবং বাচ্চাদের উদ্দেশ্যে তাদের যে যে জায়গাগুলোতে গ্যাপ আসলে আরো কি কি করা উচিত সেই বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রোশনি ফাতিমা মুক্তি আপুকে। প্রথমে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। নতুন একটি অভিজ্ঞতা হলো আমার, অনেকদিন পর স্কুলের বাচ্চাদের বিতর্ক উপভোগ করার সুযোগ হলো, সেজন্য আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদের। অভিনন্দন জানাচ্ছি আজকে যে পক্ষ এবং বিপক্ষ দলের বিতর্কিকরা ছিল তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা মুহূর্তে যখন সবাই আসলে একটু ঝিমিয়ে পড়েছে কিংবা থিতিয়ে গেছে, সেই মুহূর্তেও আসলে তারা চেষ্টা করছে, তারা পড়াশোনা করছে, বিতর্কে অংশগ্রহণ করছে, এটা সত্যি আমাদের জন্য আশাব্যঞ্জক। সেজন্য আমি তাদেরকে অনেক অনেক অভিবাদন এবং তাদের জন্য শুভকামনা রাখছি। আমি একটু বিতর্ক নিয়ে আলোচনা করতে চাই। আমি একটু মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অত বেশি বিশ্লেষণে যাব না, তবে কিছু বিষয় যেগুলো আসলে উল্লেখ একেবারে না করলেই নয় সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে যে বিষয়টা ছিল চালকের অদক্ষতায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, এখানে আমি পক্ষ দল এবং বিপক্ষ দলের দুপক্ষেই আসলে যে প্রথম বক্তাদের কাছ থেকে আমরা সংজ্ঞায়ন আশা করি এবং সেই সংজ্ঞায়নে প্রধান কারণ এই বিষয়টা আমি আসলে আমার কাছে মনে হয়েছে মিসিং। কেন? কারণ প্রধান কারণ বলতে আসলে কি বোঝায়? প্রধান কারণ এমন একটা কিছু যেই কারণটার উপর বাকি কারণগুলো নির্ভরশীল, অর্থাৎ এই কারণটা যদি না থাকে বা এই কারণটা যদি পরিবর্তন করা যায় তাহলে অন্যান্য কারণগুলো পরিবর্তন হবে।
এই প্রধান কারণ বিষয়টা যে আসলে কি সেটা ওই সংজ্ঞায়নের সময় আসলে খুবই মিসিং ছিল। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে বিপক্ষ দলের যে তৃতীয় বক্তা বা দলনেতা সে এই বিষয়টা বুঝতে পেরেছে এবং তার বক্তব্যে সেই প্রধান কারণের বিষয়টা তুলে এনেছে, যে প্রধান কারণ বলতে এমন একটা কারণ বোঝাচ্ছে যে কারণটার উপর অন্যান্য কারণগুলো নির্ভরশীল। আর আরেকটি বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে আসলে প্রশ্ন করার অনেক অভাব ছিল এখানে। আমি আসলে শুধুমাত্র পক্ষ দলের তৃতীয় বক্তা বা দলনেতা যে ছিল তাকে দেখেছি যে অপর পক্ষের জন্য, প্রতিপক্ষের জন্য প্রশ্ন রেখে যেতে। বাকিদের ক্ষেত্রে সেরকম ভাবে আমি আসলে প্রশ্ন রাখতে দেখিনি। আর এই প্রশ্ন রাখার সাথে আবার একই সাথে বিপক্ষ দলের যে দলনেতা তার আবার একটা বিষয় ছিল যে প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি ছিল। প্রশ্নটা একেবারে মেনশন করে তারপর সেই প্রশ্নের উত্তর দেওয়াটা জরুরি ছিল, কিন্তু সেটার একটু অভাব ছিল। তবে যদি যুক্তি খণ্ডনের কথা চিন্তা করি তাহলে আমার মনে হয় বিপক্ষ দলের দলনেতা সে আসলে যুক্তি খণ্ডনটা খুব সুন্দর করে গুছিয়েছে এবং সে আসলে ওই পক্ষ দল বারবার যেটা বলার চেষ্টা করছিল যে চালকের অদক্ষতা, তার পেছনে যে আসলে অন্যান্য কিছু কারণ আছে, যে অদক্ষ চালককে লাইসেন্স দিচ্ছে কে, অদক্ষ চালক কি করে রাস্তায় নেমে যাচ্ছে, তার যে নজরদারির অভাব আছে, মালিক সমিতির লোভ আছে, এই বিষয়গুলোকে সে সুন্দর করে চালকের অদক্ষতার পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছে। তো সেই জন্য আমার মনে হয় যে যুক্তি খণ্ডনের এই বিষয়টা ওর ক্ষেত্রে ভালো এসছে। তবে অন্য যারা ছিল দ্বিতীয় বক্তা বা প্রথম বক্তা তাদের ক্ষেত্রে আমি আসলে এই যুক্তি খণ্ডনটা মিস করছিলাম। আর তথ্য উপস্থাপন ছিল, অনেক ক্ষেত্রেই তথ্য উপস্থাপন ছিল এবং তার সাথে তথ্য সূত্রও ছিল। তবে আমি একটু বলতে চাই বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার তথ্যের সাথে আসলে স্ট্যাটিস্টিক্স এর একটু অভাব ছিল। অর্থাৎ শুধু তথ্য মানে বিষয়টা হচ্ছে কি এখানে শুধু যুক্তি খণ্ডনের উপর আসলে নাম্বার থাকে না বিতর্কে, যুক্তি খণ্ডনের পাশাপাশি তথ্য এবং তত্ত্ব উপস্থাপনের জন্য বেশ ভালো একটা নাম্বার থাকে। তো সেই জন্য স্ট্যাটিস্টিক্স বা তথ্য এবং তত্ত্ব উপস্থাপনটা খুব জরুরি। আমি আশা করব যে তোমরা এই বিষয়গুলোর উপর নজর রাখবে। আর উচ্চারণের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, অসুবিধা নাই, এখনো সামনে অনেক সময় আছে, তোমরা এখনো অনেক ছোট, উচ্চারণ নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। আমি আশা করছি যে তোমরা সেগুলো নিয়ে কাজ করবে। আর আমার কাছে মনে হয়েছে বিশেষ করে বিপক্ষ দলের যে দলনেতা তার বিতর্কের স্টাইলটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে সে আসলে ওই যে বললাম যে প্রধান যে কারণটা সেটা তুলে ধরতে পেরেছে, সেটা যে পুরো বিতর্কটাতে মিসিং ছিল সেটা সে ঠিকই খুঁজে বের করতে পেরেছে এবং এই যুক্তি খণ্ডনের ব্যাপারটা তার মধ্যে ভালো ছিল। তবে উচ্চারণ জনিত একটু সমস্যা ছিল, সেই জন্য আমি আসলে তোমার প্রতি শুভকামনা রাখবো যে তুমি উচ্চারণটা নিয়ে যদি আরেকটু কাজ করো এবং এই যে স্টাইলটা যদি আরেকটু ভালো করে চর্চা করে এটাকে ধরে রাখতে পারো, আমার মনে হয় তুমি আরো ভালো করবে। আর বাকিরা যারা, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমরাও তোমাদের মানে সর্বোচ্চ এফোর্ট দিয়ে বিতর্ক করেছো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের সবার জন্য আমার শুভকামনা, আমি আশা করছি ভবিষ্যতে তোমরা খুবই ভালো করবে। তো এই তো। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কিছু প্রচলিত ভুল মনে হয়েছে বিতর্কের ক্ষেত্রে। প্রচলিত ভুল যেরকম প্রথমে তোমরা শুভেচ্ছা জানানোর জন্য প্রচুর সময় নষ্ট করেছো। আসলে বিতর্কে তো সময় নির্ধারিত থাকে, 5 মিনিট বা যে সময়টাই দেওয়া হোক সেই সময়টা নির্ধারিত থাকে। সেক্ষেত্রে যদি তুমি সবাইকে শুভেচ্ছা জানাতে জানাতে 1 মিনিট সময় নষ্ট করে ফেলো, তোমার আসলে তথ্য দেওয়ার জন্য সময় কমে যায়। সেজন্য শুভেচ্ছাটা সংক্ষিপ্ত করে তথ্য বা যুক্তি খণ্ডন বা উপস্থাপন এইগুলোর বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে। আর সময় জ্ঞানটাও জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সঙ্গত কারণে আমি আসলে পক্ষে বা বিপক্ষে অবস্থান করছি, এটা না, আমাদের দেশে একটা প্রচলিত ভুল। কারণ সঙ্গত কারণে আসলে তুমি বিতর্ক করতে আসোনি, তোমাকে টস করা হয়েছে, টস করে তোমাকে পক্ষ কিংবা বিপক্ষ একটা দল ধরিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তুমি আসলে এটার পক্ষে বা বিপক্ষে তথ্য উপস্থাপন করছো। তাই সঙ্গত কারণ না বলে বলাই ভালো যে আমি বিতর্কে এই দলে আছি, আমি আমার এই বক্তব্য উপস্থাপন করছি। আর আরেকটা বিষয় হচ্ছে তৃতীয় বক্তা যে থাকে তার একটা দায়িত্ব থাকে আসলে সম্পূর্ণ পুরো বিতর্কটার একটা কনক্লুশন ড্র করা। তো আমি আশা করব যে তোমরা এই বিষয়টার দিকেও নজর রাখবে। এবং আমি আবারও বলছি অনেক সময় আছে হাতে, এখনো তোমরা এখনো অনেক ছোট, মাত্র আমি শুনলাম যে তোমরা ক্লাস 6-এ পড়ো, ক্লাস 9-এ বা 10-এ পড়ো, এখনো অনেক সময় আছে আসলে বিতর্কের চর্চাটা চালিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর আয়োজক বৃন্দকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুক্তি আপুকে, যে বাচ্চাদের উদ্দেশ্যে গঠনমূলক, তাদের নির্দেশনামূলক এবং ভবিষ্যতে যেগুলো তাদের কাজে লাগবে সেই ধরনের পরামর্শমূলক বক্তব্য উপস্থাপনের জন্য। তো এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের যিনি আরেকজন বিচারক জনাব মাহদি হাসান খান,
স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার মূল্যায়ন আজকে তুলে ধরার জন্য। ধন্যবাদ জনাব গোলাম মোস্তফা আপনাকে। মূলত পূর্বধরা উপজেলা শিক্ষক সমিতি এবং পূর্বধরা হেল্পলাইনের এই যে আয়োজন, এটি আজকে চূড়ান্ত বিতর্কের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। আমি প্রথমে যে বিতর্কটি হয়েছিল সেটি বিচারকের দায়িত্ব পালন করতে পেরেছিলাম এবং সেই বিতর্কে আজকে যারা পক্ষে অবস্থান করেছে, শিলা, কণা এবং নোহাদের যে দল, এই দলের বিতর্ক আমি দেখেছিলাম। আজকে সুযোগ হইলেও আমাকে এই বিতর্কে বিচারক হিসেবে আহ্বান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে আরো একটি দলের বিতর্ক দেখার সুযোগ হয়েছে, মৌ এবং সিয়ামদের যে দল, যেটি সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের দল, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের বিতর্কের জন্য। মূলত বিতর্কের গঠনগত এবং প্রায়োগিক যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমাদের একজন সম্মানিত বিচারক খুব বিস্তারিত বললেন। আমি একটা জায়গায় শুধু আজকের নবীন বিতর্কীদের আমি দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে উচ্চারণের জায়গাটি। সবসময় বলে থাকি, সবসময় এটি বলে থাকি, কারণ হচ্ছে বিতর্ককে আমরা শিল্পের জায়গায় দেখি। বিতর্ক ডেফিনেটলি আপনি যখনই আপনার মতের প্রকাশ করতে পারছেন, আপনার ভাবের বিনিময় করতে পারছেন, তখনই কিন্তু আপনার যুক্তিটাকে অন্যের কাছে তুলে ধরার, আপনি একটি শব্দকে যে উচ্চারণেই বলুন না কেন, যদি সেটি অর্থ আমার কাছে স্পষ্ট হয় তাহলে সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই এটিকে আমরা একটা শিল্পের জায়গায় চিন্তা করবো, যে বিতর্ক হচ্ছে একটি শিল্প, বাচনিক শিল্প, বাচিক শিল্প, তখন কিন্তু আমাদেরকে একই সাথে এর এর যে হচ্ছে ব্যাকরণের বিষয়টি আছে সেটি, এবং সেই সাথে এর নান্দনিকতার যে দিকটি রয়েছে সেটি, এই দুটি বিষয়কে যোগবত আমাদের কিন্তু বিবেচনায় নিতে হবে। ফলে বিতর্কের অংশগ্রহণকারী নবীন বিতর্কিক যারা আজকে স্কুল পর্যায়ের বিতর্কী, তারা তাদের উচ্চারণের জায়গাটিতে সচেতন হবে। খুব সুনির্দিষ্ট করে কিছু শব্দ আমি এখানে বলতেই চাইবো যে এটি আমাদের আসলে, আমি নিজেও ময়মনসিংহের একজন বৃহত্তর ময়মনসিংহের একটি জেলা নেত্রকোনা, ময়মনসিংহের সন্তান। তো ফলে আমাদের কিছু এই অঞ্চলের ভাষায় কিছু সুনির্দিষ্ট উচ্চারণগত সমস্যার জায়গা রয়েছে, যেগুলো আমাদেরকে শিক্ষক যারা রয়েছেন, অভিভাবক রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা ছেলে মেয়েদের যখন আপনারা প্রস্তুত করবেন, এই জায়গাগুলোতে আপনারা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির উচ্চারণে ক্ষেত্রে আমরা কিছু সমস্যা লক্ষ্য করছি। আজকের বিতর্কের টপিকটাই যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে এখানে দুর্ঘটনা, তারপরে আরেকটি শব্দ ছিল প্রধান, অপ্রধান, এই শব্দগুলো, এবং সেই সাথে যেখানে যেখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির ব্যবহার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখবো যে আমাদের উচ্চারণগত সমস্যার জায়গাগুলো ঘুরে ফিরে সেই জায়গাটিতেই এসে থামছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জায়গাগুলোতে যদি আমরা একটু সচেতন হই, তাহলে আমাদের ছেলে মেয়েরা ভালো বিতর্ক করবে। এটি আমার কাছে আজকে এই দ্বিতীয়বারের মতো পূর্বধলা উপজেলার এই অনলাইন বিতর্কের বিচারক হিসেবে এসে আমার কাছে এটি আমি বলবো যে অনেক ভালো লাগছে যে আমাদের গ্রামগুলোতে, গ্রামের স্কুলগুলোতে ছেলেমেয়েরা বিতর্ককে তাদের শিল্পের চর্চার একটি মাধ্যম হিসেবে নিয়েছে, এবং তারা তাদের যে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম রয়েছে তার মধ্যে বিতর্ককে গুরুত্বের সাথে তারা গ্রহণ করেছে। অভিভাবকরা তাদেরকে এই চর্চাটির সাথে সম্পৃক্ত করার জন্য উৎসাহিত করছেন, এটি জেনে আমার অনেক বেশি ভালো লাগছে, এবং এই ধারাবাহিকতাটি অব্যাহত থাকবে। এবং আজকের যারা বিতর্কের যে দলটি বিজয়ী হবে অথবা বিজিত হবে, দুটি দলই আমি মনে করি যে তারা যেহেতু ফাইনালিস্ট, তারা চূড়ান্ত বিতর্কটি করেছে, তারা তাদের বিগত পর্বগুলোতে উত্তীর্ণ হয়ে এসেছে। দুটি দলই তাদের যে চেষ্টার জায়গা সেটিতে কোনো কিছুতেই আসলে কমতি রাখেনি। আমি দুটি দলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই আয়োজকদের, এবং আজকে যারা আমাকে এই বিতর্কে বিচারক হিসেবে আমন্ত্রণ করেছিলেন তাদের, এবং সেই সাথে যারা আজকে বিতর্ক কাজটি পরিচালনা করেছেন, মোহাম্মদ আরিফ খান এবং রোশনি ফাতেমা মুক্তি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি বিতর্কের এই আয়োজনটিতে অংশগ্রহণ করার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের
আজকের এই আয়োজন সম্পর্কে চমৎকার মূল্যায়ন তুলে ধরার জন্য। আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইতিমধ্যেই আমাদের আজকের যে বিতর্কের ফলাফল সেটি কিন্তু আমাদের হাতে অলরেডি চলে এসেছে। তার আগে আমাদের পূর্বদলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, যিনি আমাদের এই যে আয়োজন, সেই আয়োজনের নেপথ্যে থেকে উনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, সুধাংশু শেখর তালুকদার স্যারকে এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ গোলাম মোস্তফা। পূর্বদলা হেল্পলাইন গ্রুপ এর আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা শাখা কর্তৃক পূর্বদলা শাখার সহযোগিতায় অনলাইন স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সম্মানিত বিচারক মণ্ডলী, সঞ্চালক সহ অংশগ্রহণকারী দুই দলের বিতার্কিক বৃন্দ এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রথম পর্বে দুটি দল চমৎকার যুক্তি প্রদর্শন এবং খণ্ডন করে চূড়ান্ত পর্বে আজকে অংশগ্রহণ করেছে। আমি দুই দলকেই অভিনন্দন জানাই। দুই দলের বিতার্কিকদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা সৌভাগ্যবান। তোমরা যে বিচারক মণ্ডলী তোমাদের বিচার কার্য সম্পন্ন করেছেন, ওনারা যে দিক নির্দেশনা দিয়েছেন, আসলে পূর্বদলা আমরা এই পরিসরে আমাদের জন্য এটা পাওয়া খুবই বিরল। সুতরাং আমি বলবো তোমরা খুব সৌভাগ্যবান। তোমরা স্কুল জীবনে বিতার্কিক হিসাবে তোমাদের এই পর্বটা শুরু করেছো। বিচারক বৃন্দ যে বিষয়গুলি তোমাদেরকে পরামর্শ দিয়েছেন অতি মূল্যবান। তোমরা এগুলো যদি অনুসরণ করো, ভবিষ্যতে তোমরা একজন ভালো বিতার্কিক হবে বলে আমি বিশ্বাস করি। তো তোমাদের বিচারক মণ্ডলী যে বিষয়গুলি দিয়েছেন এর সাথে আমি একটু যোগ করি যে আঞ্চলিকতা তোমাদেরকে পরিহার করতে হবে। তো আমি তোমাদের উভয় দলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। বিচারক বৃন্দ আজকে যারা যুক্ত হয়েছেন, সত্যি আমাদের ছেলেমেয়েরা খুবই ভাগ্যবান যে আপনাদের এই দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো তারা শুনেছে এবং ভবিষ্যতে এগুলি তাদের পাতে হয়ে থাকবে। তো আপনারাও এই অনলাইনে আজকে যুক্ত হয়েছেন, হয়ে আমাদেরকে ওই পূর্বদলা শিক্ষক সমিতি তথা শিক্ষক সমাজ, শিক্ষার্থীবৃন্দ সবাই আপনাদেরকে আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। মাঝে মাঝে আপনারা আমাদেরকে এই ধরনের অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে এমন দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন, সেই প্রত্যাশা আপনাদের নিকট রাখছি। আয়োজক বৃন্দ, এই 6 মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সংসদ টিভিতে ক্লাস চলছে, অনলাইনেও শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস করাচ্ছে, কিন্তু সহশিক্ষাক্রমিক কার্যক্রমে ছেলেমেয়েরা একেবারেই নির্জীব হয়ে আছে। ওই পূর্বদলা হেল্পলাইনের আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি যে সহযোগিতা করে এই একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, এটা আমাদের এই শিক্ষা কার্যক্রমের একটা মাইল ফলক হয়ে থাকবে। পূর্বদলা হেল্পলাইনকে এই জন্য আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব আরো যে সহশিক্ষাক্রমিক কার্যক্রমগুলো আছে, পর্যায়ক্রমে এইগুলোর আয়োজন যদি করা হয়, তাহলে শিক্ষার্থীরা আরো অনুপ্রাণিত হবে এবং আরো সমৃদ্ধ হবে। সর্বোপরি সকলকে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন সকলকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুধাংশু শেখর তালুকদারকে তার চমৎকার এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি পূর্বদলা বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি, যিনি এই অনুষ্ঠানের জন্য অনেক পরামর্শ দিয়েছেন, যার অনুপ্রেরণাও ছিল এই অনুষ্ঠানের সার্বিক অনুপ্রেরণা, এবং আমাদের এই সহযোগিতার ক্ষেত্রে ওনার একটি বড় অবদান রয়েছে।
পূর্বধলা শিক্ষক সমিতির সম্মানিত সহসভাপতি এবং আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদরুজ্জামান স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক এবং এই অনুষ্ঠানের সম্মানিত মডারেটর। পূর্বধলা শিক্ষক সমিতির শাখা আয়োজিত সহযোগিতা এবং অনলাইন পূর্বধলা হেল্পলাইন গ্রুপের আয়োজনে অনলাইন স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্মানিত বিচারক মন্ডলী এবং আজকে দুই স্কুলের পক্ষ বিপক্ষ দলের তার্কিকবৃন্দ সকলকে জানাচ্ছি পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে ইতিপূর্বে আমার আগে পূর্বধলা জ্যাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় অনেক কথা বলেছেন। তা আমি দু একটা কথা বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যে কথায় আছে, পরহস্তে ধন, পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন। এখানে এই কথাটা আমি এই জন্যই বলছি যে পুঁথিগত বিদ্যাকে যদি আমরা এই মজবুত এবং শক্তিশালী করতে চাই তাহলে প্রয়োজন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান করেছি। 17 মার্চ থেকে অদ্যাবধি করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমনকি সারা বিশ্ব স্তব্ধ। একদম তোমরা পাঠদান থেকে নির্জীব হয়ে গেছো এবং স্কুল থেকে সহপাঠীদের সাথে দেখা সাক্ষাৎ নেই বিদায় তোমাদের একঘেয়েমি এসে গেছে। পূর্বধলা হেল্পলাইন যে কাজটি করেছে, স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান করে তোমাদের মাঝে এই অনুষ্ঠান করতে গিয়ে তোমাদের প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। আমি আরো বলতে চাই যে তোমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গিয়ে তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়েছো, বিভিন্ন শিক্ষকদের সহযোগিতা নিয়েছো, স্যারদের সহযোগিতা নিয়েছো। এতে করে তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটেছে। আজকে তোমাদের লাইভে আমি শুনেছি প্রত্যেকের বক্তব্য অত্যন্ত চমৎকার ভাবে তোমরা দুই দলই বক্তব্য উপস্থাপন করেছো। তো বেশি আমি কথা বাড়াইতে চাচ্ছি না। আমাদের যে বিচারক মন্ডলী আছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গা থেকে, ওনাদেরকে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সকলে আমরা যেন এইভাবে আরো সৃজনশীলতার অনুষ্ঠান যদি করা হয়, আমি বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি যেন এই ধরনের অনুষ্ঠান করলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বদরুজ্জামান স্যারকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। স্যার, আসলে আপনি সঠিক বলেছেন যে আপনাদের এই সহযোগিতা পেলে হয়তো আগামী দিনে আরো আমাদের যে আয়োজনের পরিসর সেটা আমরা বাড়াতে পারবো। আমাদের পূর্বধলার যে আসলে প্রায় 40টির মতো মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় আছে, তো আমরা আসলে চেয়েছিলাম যে সবগুলো বিদ্যালয়কে নিয়ে আসলে এটা আয়োজনটা করা যায় কিনা, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হয়তো এটা আমাদের সম্ভব হয়ে ওঠেনি। আমরা প্রাথমিক যে শুরুটা করেছি, আমার মনে হচ্ছে যে এই শুরুর মধ্য দিয়ে হয়তো আগামী দিন আমরা এটির পরিসর আরো বাড়াতে পারবো। এটির আয়োজনের যে আরো ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো দূর করে আমাদের আয়োজনটাকে আরো সার্থক হয়তো আমরা করতে পারবো। তো সেজন্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আমরা একেবারেই এখন শেষ পর্যায়ে, আমরা এই মুহূর্তে ফলাফল ঘোষণা করব। তো ফলাফল ঘোষণার জন্য আমি আসলে একজন অতিথিকে যদি আমরা আমাদের সংযুক্ত করতে পারতাম তাহলে হয়তো আমাদের ফলাফল ঘোষণাটা আরো সুন্দর হতো। কিন্তু আমাদের জগৎমণিতে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব বদরুজ্জামান এবং পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। তারা আমাদের আজকের যারা জয়ী এবং চ্যাম্পিয়ন এবং বিজয়ী এবং যে শ্রেষ্ঠ বক্তা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। তার আগে আমি আজকের এই পর্বের ফলাফল তুলে ধরছি। তো আজকের আমাদের এই প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হয়েছে
চ্যাম্পিয়ন হয়েছে 193.5 নাম্বার পেয়ে পূর্বদলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অভিনন্দন পূর্বদলা জগৎমণি তাদের আজকের এই বিজয়ের জন্য। আমি এ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দলনেতা ইমতিয়াজ আহমেদ সিয়াম। আমি সিয়ামকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। আসলে আমরা এরই মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন তার কাছে। আজকে যে বিতর্কের যে বিজয়ী দল আছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের যারা অতিথিবৃন্দ আছেন। পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্ধকার দেখা যাচ্ছে স্যার। সুধাংশু স্যার। জি জি, আমরা চলে যাচ্ছি যে জায়গায় ছেলে মেয়েরা অবস্থান করছে সেই জায়গায় আমরা যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কৃতজ্ঞতা জানাই আজকে যারা বিচারক দীর্ঘ সময় ধরে যারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের আজকের এই যে বিচার কার্য একেবারে খুবই একটি দুরূহ কাজ। আসলে বিচার কাজ করা অনেক কঠিন। যারা বিচারক থাকেন আসলে তারাই এটা বুঝতে পারেন যে বিচার কার্যটা আসলে অনেক কঠিন। তো সেই কঠিন কাজটি যারা আমাদের আজকে করেছেন, আমাদের জনাব মাহাদি হাসান খান, আমাদের আরেকজন বিচারক রোশনি ফাতেমা মুক্তি এবং আরিফ খান, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। হয়তো আগামী কোনো পর্বে বা আগামী কোনো অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন সেই দাবি রাখছি। পাশাপাশি পূর্বদলা শিক্ষক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুটি বিদ্যালয়ের আজকে যারা শিক্ষকবৃন্দ আছেন তাদের এই বাচ্চাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি পূর্বদলা হেল্পলাইন গ্রুপের যিনি ক্রিয়েটর অ্যাডমিন এবং যারা অন্যান্য যারা অ্যাডমিন আছেন তাদেরকে, এবং সুপ্রিয় দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে দেখেছেন। আমরা হয়তো আগামী কোনো পর্ব অন্য কোনো ইভেন্ট নিয়ে আমরা আগামী দিনে আপনাদের সামনে হাজির হব। সেই অনুষ্ঠানগুলো আপনারাও দেখবেন এবং আমাদের এই আয়োজন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের ফেসবুকের যে আছে মেসেঞ্জার আছে সেখানে আপনারা জানাতে পারেন, ফোন করতে পারেন, আমাদেরকে ইমেল করে জানাতে পারেন যে নেক্সট ডে আমরা আসলে আরো কি ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারি সেই ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। তো এই মুহূর্তে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠানের যারা বিজয়ী দল সেই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সমিতির সম্মানিত সহসভাপতি জনাব বদরুজ্জামান এবং পূর্বদলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুধাংশু শেখর তালুকদার। তার সাথে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন শিক্ষক নেতা জনাব জায়েজুল ইসলাম, ঘাগড়াদিমুখী উচ্চ বিদ্যালয়ের যিনি সম্মানিত শিক্ষক, এবং পূর্বদলা জিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব নূর আহমদ খান রতন। আপনাদেরকেও সামনে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব নূর আহমদ খান রতন এবং জায়েজুল ইসলামকে আমাদের অনুষ্ঠানের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জি ধন্যবাদ। আমরা আসলে সবার জন্য আমাদের শুভকামনা রইল এবং যারা আজকে অংশগ্রহণ করেছে তারা আগামী দিনে হয়তো আরো ভালো চমৎকার বিতর্ক অনুষ্ঠান উপহার দিবে সেই শুভকামনা রেখে এবং বিজয়ী এবং বিজিত এবং শ্রেষ্ঠ বক্তাদেরকে শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।